আরও বিস্তৃত হচ্ছে তাপপ্রবাহ, অতিষ্ঠ জনজীবন, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। টানা দাবদাহে ঝরে পড়ছে আমের গুটি, চা গাছে আসছে না নতুন করে, ফলন কমে লোকসানের শঙ্কা। এবং নাগরিকদের আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে মতানৈক্য, ক্যাশলেস সোসাইটি তৈরিতে বিতর্ক দূর করার তাগিদ অর্থনীতিবিদদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাড়ছে তাপপ্রবাহের বিস্তৃতি, সেই সঙ্গে বাড়ছে তীব্রতার অঞ্চলও। আবহাওয়া অফিস পূর্বাভাস বলছে অন্তত আরও 1 সপ্তাহ থাকবে এই দাবদাহ। আরও 72 ঘন্টা বাড়ছে হিট অ্যালার্টের সময়সীমা। মানিক শিকদারের রিপোর্ট। 2 সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীতে নেই বৃষ্টির দেখা। কখন হবে এক পশলা বৃষ্টি, অপেক্ষার প্রহর যেন কাটছে না। দাবদাহে উচ্চ তাপমাত্রার ফলে চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ ও পথচারী। গরমে মুখটা একদম মনে যেন আগুন লাগতেছে, আগুন আগুন ভাব। আর পানির দামও নরমালি আপনার ফ্রেশ পানি, বিভিন্ন রকমের পানির দামও কিন্তু বেড়ে গেছে। দুঃসহ গরমের সাথে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বেড়েছে অস্বস্তি। এরই মাঝে কর্মজীবীরা পথে নেমেছেন জীবিকার তাগিদে। কি করব, পেটে খায়, পেটের দায়িত্ব চালাইতে হয়। ইঞ্জিনের গরম, ধোঁয়া, এসবের কারণে দেখা যায় যে গরমের যে তাপমাত্রাটা এটা আমাদের কাছে আরো বেশি অনুভূত হয়। আবহাওয়া অফিস বলছে তাপপ্রবাহ অব্যাহত থাকবে অন্তত আরও 1 সপ্তাহ। আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় 41.6 ডিগ্রি সেন্টিগ্রেড। চলমান যে তাপপ্রবাহ আপাতত কমার সম্ভাবনা নেই। হিট অ্যালার্ট থাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে বন্ধ থাকার সময়সীমা আরও বাড়তে পারে। বাচ্চাদের জন্য যেহেতু স্কুল কলেজ বন্ধ, কিছুদিনের জন্য সুবিধা, কিন্তু এটা পরবর্তীতে পোষায় নিতে হবে আর কি। আসা, ক্লাস করা অনেকক্ষণ ধরে, এটাতেই সমস্যা হচ্ছে। এদিকে রাজধানীর হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। কলেরা হাসপাতালে অনেকেই পেটের পীড়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। কর্তৃপক্ষ বলছে রোগীর চাপ এখনও সহনীয় মাত্রায় রয়েছে। গত 1-2 সপ্তাহ ধরে 500, 550, শুধুমাত্র ঈদের পরের দিন 11 তারিখ ঈদ হলো, 12 তারিখে 600-র মতো পেশেন্ট হয়েছিল। তো এরকমই থাকে আমাদের পেশেন্ট, কিন্তু এখন সিভিয়ার ডিহাইড্রেশন মানে অতি পানিশূন্যতার রোগীও আসছে অনেক। দাবদাহের এই সময় সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। ঘরের বাইরে বেরোতে হলে প্রয়োজনীয় ঢিলাঢালা কাপড়, সুতির কাপড় পরা এবং অতিরিক্ত পরিমাণে পানীয় জাতীয় এবং পানি পান করতে হবে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই রোগীর সংখ্যা বাড়ছে। যদিও আইসিডিডিআরবির পক্ষ থেকে বলা হচ্ছে গরমের এই সময়টা যে পরিমাণ রোগী থাকার কথা এখনও সেই পরিমাণের নয়। তবে চিকিৎসকরা যেটা বলছেন যে এই গরমে সবাইকে থাকতে হবে সতর্ক। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে টানা দাবদাহে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ঝরে পড়ছে আমের গুটি। এরই মধ্যে অনেক বাগানের অন্তত 20% গুটি ঝরে গেছে। ফলে এবার ফলনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। দুশ্চিন্তায় বাগান মালিকরা, আর বিপুল অর্থ লগ্নি করে লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির তথ্য ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। বৈশাখের শুরু থেকে তাপদাহে পুড়ছে রাজশাহী অঞ্চল। 1 সপ্তাহ ধরে এ অঞ্চলে তাপমাত্রা থাকছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। ফলে ঠাঠা পড়া রোদে সৃষ্টি হয়েছে চরম বৈরী আবহাওয়া। মৌসুমের শুরুর দিকে ভালো মুকুল এলেও ঘন কুয়াশা আর হালকা বৃষ্টিতে প্রথম দফায় ক্ষতিগ্রস্ত হয় আম। এরপর তীব্র খরতাপে গাছে আম ধরে রাখা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে চাষিদের। বোটার রস শুকিয়ে হলুদ আকার ধারণ করে ঝরে পড়ছে আমের গুটি। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাপমাত্রার কারণে আমাদের আম কিছু ফেটে গেছে এবং আমের গুটি বা ছোট ছোট আম পড়ে গেছে। ট্রেনিং আমাদেরকে বলা হয়েছে যে সেচ অবশ্যই দিতে হবে, না হলে এই রোদের কারণে আর এই গরমের কারণে আম ঝরে যাবে সব। রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা বাগানে সেচ দেয়া সহ আমের গুটি রক্ষায় প্রতিদিন পানি স্প্রে করার পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে সেচ দিবে হচ্ছে আপনার সকাল 8টার আগে অথবা
সন্ধ্যার দিকে বিকালে যখন মাটিটা ঠান্ডা থাকবে তখন পর্যাপ্ত পরিমাণে সেচ দিবে। আমাদের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এই বছর লক্ষ্যমাত্রা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। রাজশাহীতে এবার 19,602 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এখান থেকে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন। এদিকে প্রতিকূল আবহাওয়ায় চাঁপাইনবাবগঞ্জেও বিপর্যস্ত আমের বাগান। কৃষি বিভাগ বলছে মৌসুমের শুরুতে মুকুল ফুটেছে প্রায় 90%। এতে ব্যবসায়ীরাও বিপুল অর্থ লগ্নি করেন আম বাগানে, কিন্তু টানা দাবদাহে ঝরে যাচ্ছে আমের গুটি। লোকসানের শঙ্কায় দিশেহারা আম চাষি ও ব্যবসায়ীরা। যেহেতু আম কম, সেহেতু আমরা কাঙ্ক্ষিত অর্থনৈতিক অর্জনটা হবে না। সার দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে, তাও আম ঠিক মতন টিকায় নিয়ে যাচ্ছে না। ব্যবসায়ীদের শঙ্কা, বৈরী আবহাওয়ায় এবার আম উৎপাদন 50% নেমে আসতে পারে। আমের ফলনও মনে করেন খুব খারাপ, মানে বৃষ্টি নাই, আম মনে করেন ঝরে পড়িয়েছে। সেচ প্রকল্পে যে মোটরের সাহায্যে পানি দিচ্ছি। স্থানীয় উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র ও হর্টিকালচার সেন্টারের কর্মকর্তারা জানান, গুটি ঝরে যাওয়া রোধে গাছের পরিচর্যায় চাষিদের পরামর্শ দিচ্ছেন তারা। এই খরার প্রভাব যদি না আসতো তাহলে হয়তো সেখানেও কাঙ্ক্ষিত ফলন আমাদের আমরা আশা করতেছিলাম। 7 থেকে 10 দিন অন্তর অন্তর সেচ প্রয়োগ করার জন্য এবং সেচ প্রয়োগের পরে মালচিং করার জন্য। চাঁপাইনবাবগঞ্জে এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,52,525 মেট্রিক টন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। প্রচণ্ড তাপদাহে চা গাছে আসছে না নতুন কুড়ি। কোথাও কোথাও পুড়ে গেছে গাছ, আবার কোথাও গাছে ধরছে লাল রোগ। মৌসুমের শুরুতেই গরমে কমে গেছে চা পাতা ফলনের গতিও। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। যে সময় নতুন পাতায় চা শ্রমিকদের হাত ভরে যাওয়ার কথা, সেই সময়ে নতুন কুড়ির রোগাক্রান্ত পাতা তুলে ফেলতে হচ্ছে শ্রমিকদের। পাতা কম থাকায় প্রতিদিনের 24 কেজি পাতাও উঠাতে পারছেন না তারা। প্রচণ্ড দাবদাহের প্রভাবে মৌলভীবাজার জেলার 92টি চা বাগান ক্ষতিগ্রস্ত। ধলা পাতাগুলা না তুললে ডক পাতের মুখ খুলছে না। 10টা চারা তুললেও তো এক মুঠা পাতা হয় না, তো আরেক তো বাচ্চাও হয় না। এত বড় রোদে সব খড়ি যায়, চারা তো মরে যাইতে আছে। চারা মরে যাওয়ার কারণে আমরা পানি আনিয়া ঢালিয়া বাঁচাইতে পারি না। চা বিজ্ঞানীরা বলছেন চায়ের জন্য 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। তবে সর্বোচ্চ 29 ডিগ্রি পর্যন্ত চা গাছ তাপ সহ্য করতে পারে। এর উপরে গেলেই ক্ষতিগ্রস্ত হয় চা গাছ। তবে চা বাগানে শেডের কারণে 35 ডিগ্রি পর্যন্ত সহনীয়। বর্তমানে মৌলভীবাজারের তাপমাত্রা 35 ডিগ্রির উপরে। এতে হুমকির মুখে চা শিল্প। একদিকে খরায় জ্বলতেছে, একদিকে রেসপাইটার, সব মিলে আমাদের এই মুহূর্তে বৃষ্টি দরকার। যাদের ইরিগেশন আছে হয়তো ইরিগেশন চালাতে পারে, যাতে কিছুটা রক্ষা পাবে গাছগুলা। চায়ের স্বাভাবিক বৃদ্ধি ফিরিয়ে আনতে মাটি গর্ত করে পচা গোবর এর সাথে কিছু টিএসপি মিশিয়ে দেওয়ার পরামর্শ চা বিজ্ঞানীদের। 2 রোয়ের মাঝখানে অথবা 4 গাছের মাঝখানে মাটি ফর্কিং করে সেখানে পচা গোবর এবং সামান্য পরিমাণ টিএসপি দিয়ে আবার সেটাকে মিলাই দিতে হবে, সুন্দর করে মিলাই দিতে হবে। আমরা ইতিপূর্বে এই সাজেশন যাদেরকে দিছি, ওরা এটাকে প্রয়োগ করে তাৎক্ষণিকভাবে ভালো রেজাল্ট পেয়েছে। তারা বলছেন চায়ের জন্য পরিমিত বৃষ্টি না হলে দেখা দিতে পারে উৎপাদন ঘাটতি। রত্না জামান, 21 টেলিভিশন। অন্য প্রসঙ্গ, দেশের 28% মানুষ আর্থিক অন্তর্ভুক্তির আওতায় রয়েছে জানিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS যে তথ্য প্রকাশ করেছে তার সাথে একমত নয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা MSF এর মাধ্যমে এখন পর্যন্ত দেশের অন্তত অর্ধেক জনগোষ্ঠীকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের আওতায় আনা সম্ভব হয়েছে। তবে এ নিয়ে সৃষ্ট বিভ্রান্তি বা বিতর্ক দূর হওয়া দরকার বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মেহেদী হাসানের রিপোর্ট। দেশের মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় তথা ব্যাংকিং সেবার মধ্যে আনতে কেন্দ্রীয় ব্যাংক ও সরকার গত 2 দশকে একের পর এক উদ্যোগ নিয়েছে। কিন্তু BBS পরিচালিত এক জরিপ বলছে, দেশে প্রতি 4 জনে 3 জনেরই এখনও কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তাদের হিসেবে 15 বছর বয়সী 72% মানুষেরই ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে কোনো অ্যাকাউন্ট নেই। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, কিসের ভিত্তিতে BBS এই তথ্য দিয়েছে তাদের জানা নেই। দেশে বর্তমানে 11 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে অ্যাকাউন্ট আছে 22 কোটিরও বেশি। সব মিলিয়ে দেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে রয়েছে।
ডাটা ডেফিনিশনটা কোনটা সেটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি কি শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথাই বলছেন নাকি এটা ব্যাংক এবং এমএফএস অ্যাকাউন্ট মিলিয়ে বলছেন? সুতরাং এই জায়গাটা আগে পরিষ্কার হতে হবে। আমাদের যেটা অ্যাসেসমেন্ট, আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশনের রেট প্রায় 50%-এর উপরে। সরকারের দুই সংস্থার তথ্যের এমন পার্থক্যের ব্যাপারে মন্তব্য করা মুশকিল বলছেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। তবে শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আর্থিক অন্তর্ভুক্তি হিসাব করা যাবে না বলছেন তিনি। ইট রেইজেস অ্যান ইম্পর্টেন্ট ইস্যু যে আমরা কি আরোই মিসিং আউট এ মেজর চাঙ্ক অফ পপুলেশন যারা বিলো দ্য রাডার, তাদেরকে ঠিক সার্ভের মধ্যে আসছে না এবং মানে ব্যাংকের তথ্যের মধ্যে তারা পড়ছে না এবং বিবিএস এর ডাটাতে তারা ক্যাপচার্ড হচ্ছে। এদিকে এমন পরিস্থিতির মাঝেই কর ব্যবস্থার অটোমেশন সহ ক্যাশলেস সোসাইটি তৈরি করার কথা ভাবছে সরকার। এক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতে সহায়তা করছে বলে মত তার। এখানে একটা সুযোগ হচ্ছে যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটা আমাকে ব্যাংকিং খাতের বাইরে থেকেও কিন্তু আমি ফাইন্যান্সিয়াল নেটওয়ার্কের মধ্যে ক্যাশলেস সোসাইটির মধ্যে চলে যেতে পারি। আমি আমার কেনাকাটা সবই করতে পারি। আমি মোবাইল অ্যাকাউন্টের থ্রুতে অ্যাপের মাধ্যমেই আমার টাকাও কিছু রাখতে পারি। দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনা একটি চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন এই অর্থনীতিবিদ। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। মিয়ানমারের 288 সীমান্ত রক্ষীকে ফেরত পাঠানো হচ্ছে আজ কক্সবাজারে তৈরি জাহাজ। আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষে পালিয়ে আসা 288 জন বিজেপি সদস্যকে আজ ফেরত পাঠানো হচ্ছে। এর জন্য কক্সবাজারের বিআইডব্লিউটিসি ঘাটে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। চলতি বছর এ পর্যন্ত 600-র অধিক বিজেপি ও মিয়ানমার সামরিক বাহিনীর সদস্যকে মানবিক কারণে আশ্রয় ও প্রত্যাবাসন করেছে বাংলাদেশ। এর আগে বুধবার মিয়ানমারের কারাগারে বন্দী 173 জন বাংলাদেশিকে এই জাহাজে ফেরত আনা হয়। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুর সীমান্ত সড়কে ডাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে 9 শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে 15 থেকে 16 জন শ্রমিক ট্রাকে করে সাজেকের সীমান্ত এলাকা উদয়পুরের দিকে রওনা দেয়। সিজক ছড়া উদয়পুর সীমান্ত সড়কের 90 ডিগ্রি টিলা এলাকায় পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 5 জন ও হাসপাতালে নেয়ার পথে 1 জন মারা যান, আহত হয় 8 জন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও বিজেপি সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে মারা যান আরও 3 জন। নিহতরা সবাই সীমান্ত সড়কের নির্মাণ শ্রমিক, গাজীপুরের বাসিন্দা। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় পঞ্চগড়ের 2, বাগেরহাটের মোল্লাহাটে মা ছেলে এবং মাদারীপুরের শিবচর এবং নাটোরের লালপুরে 2 জন নিহত হয়েছেন। আর এরই সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আরো বিস্তৃত হচ্ছে তাপপ্রবাহ, অতিষ্ঠ জনজীবন, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। টানা দাবদাহে ঝরে পড়ছে আমের গুটি, চা গাছে আসছে না নতুন করে, ফলন কমে লোকসানের সংখ্যা। এবং নাগরিকদের আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে মতানৈক্য, ক্যাশলেস সোসাইটি তৈরিতে বিতর্ক দূর করার তাগিদ অর্থনীতিবিদদের। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।